স্যার আপনি ভারত এবং চীনের সঙ্গে সম্পর্কের কথা বলছিলেন। আরেকটি বিষয় আমরা বাকি রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে আমাদের সম্পর্কটা বা কি হবে? বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক আলোচনা আছে, আপনি নিশ্চয়ই জানেন। সেই বিষয়টি আপনার আমাদের বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমরা এমন একটা বাস্তবতায় আছি যেখানে চীনের সাথে আমার যেমন সম্পর্ক রাখতে হবে। চীন হচ্ছে পৃথিবীর বলতে পারেন আপনি কাঁচামালের সরবরাহকারী। তো কাজে আপনি যত কাঁচামাল দরকার শিল্পের জন্যে আপনি চীনের কাছে যেতে হবে। সবাই যায়, আমরাও যাই। ভারত আমার নিকট প্রতিবেশী হিসেবে ভারতের সাথেও কিন্তু আমার সেই কাঁচামালের একটা বড় সরবরাহের সূত্র বা যোগাযোগ জি আমার স্যার। কাছে আছে। তো এগুলো নিয়ে আমি মূল্য সংযোজন করে আমি পাঠাই মার্কিন যুক্তরাষ্ট্রে আর ইউরোপীয় ইউনিয়নে। তো এটা একটা চেন, কিন্তু আমাদের এই চেনটার যে কোনো একটা পয়েন্ট যদি ডিসরাপ্টেড হয় তাহলে এটা ইট উইল এফেক্ট আস, আমাদের ক্ষতি করবে। তো কাজে সেই কারণেই আমার স্বার্থ, বাংলাদেশের স্বার্থের কনটেক্সটেই আমার এই ভারসাম্যপূর্ণ সম্পর্কটা বজায় রাখতেই হবে। এখানে আইদার অর হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তার কারণ আমি যদি চীন থেকে আমদানি না করতে পারি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে আমি রফতানি করতে পারবো না। আর রফতানি না করলে তাদের সাথে সম্পর্কের আমার মৌলিক জায়গাটা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু তা না, এই রফতানির পেছনে কিন্তু আমার এখানে মিলিয়নস অফ পিপল, মানে অন্তত গার্মেন্টস শিল্পেই তো প্রায় 4-5 মিলিয়ন মানুষ কাজ করে বেড়াবে। এবং এর মধ্য দিয়ে কর্মসংস্থান হচ্ছে, নারী অগ্রগতি সাধিত হচ্ছে, তাদের ছেলেপেলেরা লেখাপড়া শিখছে, মানে সামাজিক, অর্থনৈতিক এইরকম নানান ধরনের মাল্টিপ্লায়ার বেনিফিটটা আমরা পাই। তো কাজেই এই ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় খুব সাবধানে, এই যে চার শক্তি যেটা বলতে পারেন, তার পাশাপাশি আরও আছে, মধ্যপ্রাচ্য আছে, দক্ষিণ পূর্ব এশিয়া আছে, এগুলো হচ্ছে আমাদের জন্য ভাইটাল বা নার্ভ সেন্টারের মতো। আপনি এগুলো খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে, এটা নিয়ে আপনি তো কথা তুলছিলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, লোকেরা নানান কথা বলছে। আমি এখানে এটাকে দেখি যে হ্যাঁ, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তাদের দিক থেকে তারা বেশি সুবিধা পেয়েছে, আমরা কম সুবিধা পেয়েছি। সেই দিক থেকে বড় ধরনের সমালোচনা হচ্ছে। আমি সমালোচনাটাকে গ্রহণ করছি, যেটা যুক্তিসঙ্গত সমালোচনা যুক্তিসঙ্গত। কিন্তু তার পাশাপাশি আরও কিন্তু আছে। এখন এটা হয়েছে, সমালোচনা আমি করতে পারবো, কিন্তু আমি যেহেতু কূটনীতির কাজের মানুষ, আমার কাছে আমি ধরেও যদি না এটা আমার জন্য বেকায়দা বা অসুবিধার কারণ হয়েছে, এটাকে আমি কিভাবে আমার পক্ষে নিয়ে আসব, সেদিকে আমি মনোযোগী হই না কেন? এবং সেই ক্ষেত্রে ধরেন আপনি, একটা হচ্ছে যে এর মধ্য দিয়ে আমি ইচ্ছা করলে আমার এই যে অভ্যন্তরীণ যে সংস্কার প্রক্রিয়াটা আছে, সেটাকে আমি কিন্তু করতে পারি ইচ্ছা করলে। কারণ তারা অনেকগুলো বিষয়ে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বলেন, এই বলেন, অনেক কিছু আমাদের উপর একটা দায় এখন চেপে আছে। তো এই দায়টা আমরা যদি মুক্ত হতে পারি দায় থেকে, তাহলে কিন্তু আমার ক্যাপাসিটি বাড়বে আলটিমেটলি। আমার যদি ক্যাপাসিটি বাড়ে, তাহলে আমার লাভটা হবে যে আমি ইউরোপিয়ান ইউনিয়ন কেন, সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে আমি পৌঁছে গিয়ে সবার কাছ থেকে তখন ইকুয়াল, ইভেন চায়নার সাথে আমি ইকুয়াল ফুটিংয়ে ট্রেড এবং আদার রিলেশনশিপটা করতে পারি। এবার আসেন আপনি, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটা বিরাট অপরচুনিটি। তো কাজে আমি এখানে ঠিক আছে বাণিজ্যে সুবিধা পেলাম না, তো আমি এবার ইনভেস্টমেন্টটা দেখি। ইনভেস্টমেন্ট যদি আমি পাই তাহলে এটা কম্পেনসেট করে আমাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমার, তো সেটাও আমার আরেকটা অপরচুনিটি আছে। তো কাজেই এখন আমাদের দিক থেকে আমি এটাকে কাউন্টার ইনটিউটিভলি চিন্তা করে দেখতে চাই যে এইটাকে আমি কাজে লাগিয়ে, উপলক্ষ করে আমি কিভাবে আমার স্বার্থটাকে আমি সংরক্ষণ করব এবং সমুন্নত রাখবো। কারণ আমার এটা হয়নি বলে বসে থাকলে, দুঃখ করলে তো আবার চলবে না। এটাকে আমি কীভাবে টার্ন অ্যারাউন্ড করাতে পারি এবং কীভাবে ওর কাছ থেকে আমি সুবিধাগুলো আদায় করতে পারি। এবং মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি আমি এই বিষয়গুলোতে যথাযথভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমার সক্ষমতা চীনের সাথেও সমতালে চলবার মতো আমার সুযোগ তৈরি করবে। চীন, আমি আমদানি করি $23 বিলিয়ন প্রতি বছর, রফতানি করি $650 মিলিয়ন। এখন আপনি চিন্তা করেন, চীন সারা পৃথিবী থেকে $3 ট্রিলিয়ন মাল আমদানি করে, আমি 650 মিলিয়ন দিই, $1 বিলিয়নও দিই না। আমি যদি চীনে, আমার যদি সেই সক্ষমতা তৈরি হয়, আমি তো চীনে বিলিয়নস অফ ডলার ওখানে রফতানি করতে পারবো। তো কাজেই এইটাকে আপনাকে এই সামগ্রিক বাংলাদেশকে যেটা বলছেন যে বড় প্রেক্ষাপটে জিনিসগুলোকে দেখতে, সংস্কারের কথা বলছেন, ইকোনমিক রিফর্মের কথা বলছিলেন, সেই বিষয়গুলো করতে হবে। অফকোর্স করতে হবে। তা না হলে তো আপনার এমনিতে তো আবার আমার অর্থনীতি এখন
মানে 4% গ্রোথেও নাই। কিন্তু যেটা রিফর্মের হচ্ছে- বর্তমান যে অবস্থা সেটা কি আপনি না, বর্তমান সন্তুষ্ট? অবস্থা দিয়ে আমি চিন্তা করব না। আমি চিন্তা করব আমরা সামনের বাংলাদেশকে, বিষয়ে। বাংলাদেশ গত 53 বছরে বা 54-55 বছর আমি যেটাকে বলছি, এই সময়টাতে কোত্থেকে কোথায় এসছি। জি স্যার। আগামীর এই 24-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে তো মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা আগে যেভাবে ছিলাম আগামীতে এইভাবে থাকতে চাই না, আমরা ভালো থাকতে চাই। তো ওই ভালোটা যদি আপনি চান তাহলে গত 55 বছর আর আগামীর 55 বছর কিন্তু আমার কাছে, আমার স্বপ্নটা হচ্ছে যে আগামী 55 বছর একেবারে ভিন্ন, একদম আধুনিক, গণতান্ত্রিক, একটা বিশ্বের সাথে সমমর্যাদায় চলবার মতো একটা সক্ষম বাংলাদেশ তৈরি হবে। দ্যাটস মাই ড্রিম ফর নেক্সট 55 ইয়ার্স।